নতুন ফোল্ডার নিচ্ছি, ফোল্ডার নাম হ্যাঁ নারিশ না, যা ওই রুমে যা, বাসে যা। ক্লাস 2 আমরা নর্মালি একটা হ্যাঁ দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখন এখানে একটা আমরা ফাইল নেই নর্মালি রিক্রুটমেন্ট, এটাকে অন করি। এত ভেজাল লাগবে না, কারণ ওই যখন কোড লবস্টার ইউজ করবো তখন আর এতগুলো জিনিস কিছু করার দরকার হবে, ওটা আরও ইজি। ঠিক আছে, তারপর আমরা যতক্ষণ ওটা ডাউনলোড হোক এটাতে দেখি। এটাকে ফার্স্ট আমরা সেভ দিব, সেভ এজ। ঠিক আছে, এই যে এই ফোল্ডারটাতে ফোল্ডারটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা অল ফাইল সিলেক্ট করবো, যেহেতু আমরা .html দিচ্ছি ফাইল এক্সটেনশন। ঠিক আছে, তো এখানে আমরা দিলাম যে class2.html, অবশ্যই আপনাকে HTML দিতে হবে, যেহেতু এটা টেক্সট HTML এডিটর নাই, জন্য .html টা দিতে হবে। আর যদি HTML এডিটর থাকতো এটা, তাহলে আমাদের .html দিতে হতো না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিত। আচ্ছা, আমি সেভ দিলাম। এখন আমার এই দেখেন ক্লাস 2 নামের একটা আমার মজিলা ফায়ারফক্স না একটা পেজ আসলো, বাট এখানে আমার কিছু দেখাচ্ছে না, কারণ আমি এখানে কোনো কিছু ইনপুটই দিই নাই, তো আমার কোনো আউটপুট দেখাচ্ছে না। আমি যদি এখানে ইনপুট দেই h1 স্টার্ট h1 এন্ড দিস ইজ মাই হেডার ট্যাগ, ঠিক আছে, সেভ দিলাম। আর এটাকে আমি রিফ্রেশ করি, তাহলে আমার সাথে সাথে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তো আমরা তো নর্মালি H1P এটা একগুলো সম্পর্কে জানি, আপনি কি জানেন এগুলো? আচ্ছা, তাহলে তো ভালোই। এখন আমরা দেখবো যে লিঙ্ক কিভাবে আমরা ক্রিয়েট করব, ওই পেজে ক্লিক মানে ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমার ওই পেজে কিভাবে রিডিরেক্ট হবে, যে পেজে আমি পাঠাতে চাই। ঠিক আছে, তো এখানে আমি নর্মালি একটা লিঙ্ক ক্রিয়েট করি। ঠিক আছে, এখানে আমি লিখছি হোম, এটাকে আমি কপি করি, কপি পেস্ট পেস্ট পেস্ট, চারটা হোম। এখানে আমরা এটাকে দিচ্ছি অ্যাবাউট আস। ঠিক আছে, এখানে আমরা দিচ্ছি প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আমরা দিচ্ছি কন্ট্যাক্ট, যা যা দিতে পারি আমরা কন্ট্যাক্ট দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে যখন রিফ্রেশ করছি, আমার এই যে লিঙ্কগুলো ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই পেজগুলোতে যাচ্ছে না, এবং নিচে দেখেন, নিচে আমার কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ কোথায় আছে, আমার এটা কোন জায়গায় আছে সেটা দেখাচ্ছে। এন্ড ক্লাস 2 হচ্ছে আমার মেইন ফোল্ডার, মানে আমার মেইন যে ডোমেইনটা সেটা। ঠিক আছে, যেমন দেখেন এখানে যখন আমি এখানে কোন একটা লিঙ্কে ক্লিক করছি, তখন দেখেন corelobster.com/sqlautocomplete.html। ঠিক আছে, ওটা হচ্ছে আমার মেইন ডোমেইন, আর এটা হচ্ছে আমার সিঙ্গেল ফাইল, যে ফাইলটা আমার ডোমেইনের আন্ডারে আছে। ঠিক আছে, তো এখানে সেম একই, কিন্তু এখন কথা হচ্ছে যে আমার অ্যাবাউট আস আমি যখন ক্লিক করবো তখন আমার অ্যাবাউট আস পেজটাতে যাবে। তো অ্যাবাউট আস পেজটা তো আমার ক্রিয়েট করা নাই, এজন্য আমি অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করবো। তো ফাইলে যাচ্ছে এবং নিউতে যাচ্ছি, একটা নতুন ফাইল আসছে, এটাকে আমি সেভ দিব, ফাইল সেভ অ্যাজ অল ফাইল সেম। এখানে কি দিব, অ্যাবাউট আস, অ্যাবাউট আন্ডারস্কোর আস, এখানে কোনো স্পেস দিবেন না, .html। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে এই ফোল্ডার দেখেন আর একটা পেজ ক্রিয়েট হচ্ছে অ্যাবাউট আস। ঠিক আছে, এখন আমাকে লিংক দিতে হবে। এখানে আমি লিখি যে h1 স্টার্ট h1 এন্ড দিস ইজ অ্যাবাউট আস পেজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, আমাদের অ্যাবাউট আস পেজ আছে এখানে, দিস ইজ অ্যাবাউট আস পেজটা আছে, বাট আমি চাচ্ছি লিংকে ক্লিক করলে আমার এই পেজটা যাতে আসুক। ঠিক আছে, তো আমি সিম্পলি এটাতে এই যে ক্লাস 2 যে মেইন আছে এটাতে যাব, ওপেন উইথ কি নোট করতে নাই, এখানে ওপেন উইথ এখান থেকে না, এইখানে আমাকে হোম, তো হোম মানে এইখানে এই পেজটাতে আমার, তাই না? এটা এখানে থাকুক। ঠিক আছে, এখন আসেন অ্যাবাউট আস পেজে আমাকে লিখতে হবে, আমার পেজের নাম কি, অ্যাবাউট আন্ডারস্কোর আস। ঠিক আছে, .html। ঠিক আছে, এটা আমাকে এখানে লিখতে হবে। এখন দেখেন আমি যখন ক্লাস 2 কে যখন এখানে দেখছি, ক্লাস 2 এটাকে রিফ্রেশ করি,
এখন দেখেন অ্যাবাউট আস যখন নিয়ে যাচ্ছি তখন দেখেন আমার class/aboutus.html দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটাতে ক্লিক করলে আমার অ্যাবাউট আস পেজটা চলে আসবে, ঠিক আছে। এখন আসেন অ্যাবাউট আস পেজটাতে আমি ব্যাকে আসার লিংক একটা ক্রিয়েট করব, ঠিক আছে। ফাইল ওপেন, অল ফাইল অ্যাবাউট আস, ঠিক আছে। এখানে আমি একটা লিংক ক্রিয়েট করব যেটা ব্যাকে যাবে, AHREF, ঠিক আছে। এখানে লিখে রাখি হোম পেজ, ঠিক আছে, হোম পেজ। আর এখানে আমার হোম পেজের অ্যাড্রেসটা কি, class2.html, যেটা মেইন পেজ আমার, ঠিক আছে। ওটা আমি লিখছি class2.html, ওকে। এখন এটাকে আমি কাট করলাম, এখন এটাকে রিলোড করলাম, অ্যাবাউট আস ক্লিক করলাম, আমার এই পেজ চলে আসছে। হোম পেজে ক্লিক করলে আমার ওই পেজ চলে আসছে, ঠিক আছে। এখন এটা সব ক্ষেত্রে এটাই হবে, সব ক্ষেত্রে সেম। আপনি প্রোডাক্টের জন্য প্রোডাক্ট পেজ ক্রিয়েট করবেন, তারপর কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার যদি 1000টা পেজ থাকতে পারে না, স্বাভাবিক থাকতে পারে, তাহলে কি আপনি কি 1000টা পেজ ক্রিয়েট করবেন? এটা অবশ্যই অ্যাডভান্স, আমরা এটাতে যাব না। নতুন একটা আসছে SPA, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, নাম শুনছেন? শুনলেন কিসে করে না? SPA সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্ট, পেজ একটাই থাকবে, পেজ একটা থাকবে, ওই একটা পেজের মধ্যে আপনার সবকিছু আসবে। PHP তেও করা যায়, বাট PHP তে লোডিং টাইমটা একটু বেশি। আর যেহেতু জাভাস্ক্রিপ্ট পেজ ক্লায়েন্ট সাইড, রিকোয়েস্ট পাঠাতে হয় না, এখান থেকে সবকিছু সে করতে পারছে। তো এটা আমরা দেখবো, কারণ অনেক দেরি আছে। তো এইভাবে আমরা সবকিছু করবো, বুঝতে পারছেন? লিঙ্ক আমরা এইভাবে ক্রিয়েট করবো। এখন আসেন, আমাদের মনে হয় ওর লক্ষ্যটা চলে আসছে। ওটা দেখেন না, ঠিক আছে। ওয়েবটা ইনস্টল দেওয়ার জন্য মেনলি 7 দিচ্ছি। আমি আরেকটাই দেখলাম, MySQL ইউজ করি। হ্যাঁ, PHP MySQL এর সাথে আরেকটা MyPDSQL, এটা কি ব্যাপার? My_PG, ওটা হচ্ছে PostgreSQL, Postgre আলাদা ডাটাবেস, সেটা কিরকম MySQL এর মতো। আর আপনি যদি চান যে আমি একদম অ্যাডভান্স গ্রুপের কোনো ডাটাবেস ইউজ করবো, সেক্ষেত্রে MS SQL সার্ভার, ঠিক আছে। ওটা একদম অ্যাডভান্স, অনেক কিছু আছে এখানে, অনেক আছে, SSIS, SSAS, মানে SQL সার্ভার, ইন্টিগ্রেশন সার্ভিস, SQL সার্ভার, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভিস, আর একটা SSRS, SQL সার্ভার রিপোর্টিং সার্ভিস। 4টা পার্ট আছে। একটা হচ্ছে ডাটাবেস, ওটা হচ্ছে সবচেয়ে আপডেট। আপনার যত কোটি ডাটা থাকুক না কেন, আপনার হ্যাং করবেন। MySQL কি হয়, MySQL আপনি যখন ডাটা, আপনার পরিমাণটা যখন বেশি হয়ে যাবে, কয়েক লাখ হয়ে যাবে, তখন দেখবেন এটার পারফরমেন্স আস্তে আস্তে কমতেছে, তখন আবার আপনাকে মাথা কাটাতে পারেন কি করলে এটার পারফরমেন্সটা আবার বাড়াতে হবে। বাট MS SQL এর সার্ভারের ক্ষেত্রে এটা হয় না। হ্যাঁ, আপনি যে ইম্পোর্ট করা যে ফাইল আছে SQL, সেটাকে আপনি এখানে ট্রান্সফার করে দেবেন, হয়ে যাবে ইনপুট টুলে হয়ে যায়। হ্যাঁ, ইনপুট টুল হয়ে যাবে, কারণ SQL তো সব সেম। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমার কোড অপশন। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নাই, কারণ সব তো পোর্টেবল, বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, কয়লে ভিজুয়াল বেসিক, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আমাদের সবকিছু পারফেক্টলি করবো। নিউতে যাবো, দেখেন এখানে বিভিন্ন ধরনের আমার সিস্টেম আছে, মানে এক্সটেনশন আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের। প্রথমটা হচ্ছে আপনার টেক্সট, নরমালি টেক্সট। তারপরটা হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, HTML, এটা তো জানেনই। JS, জাভাস্ক্রিপ্ট, লেস হচ্ছে আপনার CSS এর একটা ভার্সন, ঠিক আছে, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যায়। দেন PHP, পার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, SPSS,
এটা আপনার ওই লেসের সাথে কানেক্টেড এসকিউএল এক্সএমএল এক্সএসএল ওয়াইএমএল কোডিং করে করে হ্যাঁ কোড করে করে বাইরে এসকিউএল এসকিউএল হ্যাঁ এসকিউএল তো কোড করেই করে আমাদের সময় ওই যে সার্ভারে মধ্যে যেটা থাকে ওটা আমাকে কাজ করে মাইপিএস মানে ওখান থেকে সব কাজ করে হ্যাঁ ওটা তো মনে করেন যে এক্সপার্টিস না ওটা তো যে কেউ করবে ঠিক আছে আপনি যখন প্রফেশনালি কোনো সফটওয়্যার ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার পিএইচএমএল অ্যাডমিনে অ্যাক্সেস দিবেন তখন সব কমান্ড প্রম্পট শেয়ার করতে হবে এখান থেকে করতে হবে বুঝছেন সিএমডি মোড থেকে সব করতে হবে আর যখন আপনি হ্যাঁ ওখান থেকে আপনাকে ডাটা ক্রিয়েট করতে হবে কোড লেখে ঠিক আছে ডাটা নিতে হবে কোড লেখে ডাটা নিতে হবে হ্যাঁ সেম দিয়ে সব কিছু করা যায় ল্যারাভেল যেটা আছে ল্যারাভেলের ক্লাস ক্রিয়েট করা ডাটাবেস ফিডিং করা ঠিক আছে অটো কমিট রোল ব্যাক মিগ্রেশন সব আপনার ওই কমান্ড লাইনে করতে হবে হ্যাঁ আপনি যদি অ্যাক্সেস থাকে ওখানে দিতে পারবেন টেলনেট করে আপনি দিতে পারেন ওটা মানে সিএমডিটা আপনাকে জানতে হবে প্রোগ্রামিং লেভেলে গেলে আপনাকে এটা জানতে হবে আচ্ছা এখন আসেন আমরা HTML একটা পেজ দিতে দেখেন HTML নেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্ট্রাকচারটা এখানে চলে আসছে আর দেখেন .html corelobster1.html আমি যেটা নাম দেন এখানে corelobster1 নিয়ে নিচ্ছি তার সফটওয়্যারের নাম ঠিক আছে এখানে আমার সব কিছু সব ফাংশনালিটি এখানে আমার চলে আসছে ঠিক আছে তারপরও এখানে আরেকটা জিনিস হচ্ছে ডক টাইপ আমাদের এটা ডকুমেন্ট টাইপ আছে যেটা বললাম XHTML আমরা HTML-টা হচ্ছে যখন আপনি ভুল করতেছেন তখন সেটা HTML বাট কাজ করতেছে আর যখন একদম 100% কারেক্ট করতে লাগবেন তখন ওটা হচ্ছে XHTML ঠিক আছে এক্সটেনসিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো এখানে ফার্স্টে দেখেন আপনাকে HTML ট্যাগ শুরু HTML ট্যাগ এন্ড করতে হবে হেড ট্যাগ শুরু হেড ট্যাগ এন্ড করলেন বডি শুরু বডি শেষ করবেন প্রথম হচ্ছে আপনার ডক টাইপ এটা যে টাইপ হচ্ছে HTML তাদের ফলো করতে হচ্ছে W3C মানে W3 কনসোর্টিয়ামের যে রুলস রেগুলেশন আছে HTML ডকুমেন্টের সেটা সে ফলো করতেছে ঠিক আছে আর DTD মানে কি DTD মানে হচ্ছে ডাটা টাইপ ডেফিনিশন আপনি যেখানে যে লিখতেছেন সেটা ডেফিনিশন সে বলে দিচ্ছে যেখানে আপনি যেটা লিখবেন সেটা ডেফিনিশনটা হচ্ছে HTML সার্ভারে যাতে কোনো প্রবলেম হলে সার্ভারে মানে এটাতে কোনো প্রবলেম যাতে না হয় কারণ এখানে অলরেডি বলা আছে DTD হচ্ছে HTML ডাটা ডেফিনিশনটা হচ্ছে আমার HTML এখানে যা যা লিখবো সবই HTML ঠিক আছে আচ্ছা আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ল্যাশ না ডকুমেন্ট টাইপ এটাই থাকবে আপনি PHP লেখেন আপনার তো ব্রাউজারে তো PHP আসতেছে ব্রাউজারে ওটাকে প্রসেস করে ওখান থেকে সে কিন্তু HTML কোড পাঠাতে ঠিক আছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এখানে সব কিছু চলে আসছে এখন আসেন টাইটেলের মধ্যে তো জানি আমরা টাইটেলের মধ্যে ট্যাবের যে টাইটেলটা ওই টাইটেলটা আমরা লিখবো ঠিক আছে আর মেটা এটাই কি মেটা ট্যাগ কেন ইউজ হয় মেটা ট্যাগ হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনার সাইটটাকে সার্চ ইঞ্জিনের সবার আগে নিয়ে আসার জন্য আপনাকে সার্চ এসইও তো দুই প্রকার তাই না একটা হচ্ছে অন পেজ একটা হচ্ছে অফ পেজ ঠিক আছে অফ পেজের অনেক কাহিনী আছে অন পেজের কাহিনী হচ্ছে জাস্ট আপনি ডেভেলপ করার টাইমে মেটা ট্যাগ মেটা নেম কি কি ট্যাগ হবে মানে কি কি ওয়ার্ড আপনি চান যে ওয়ার্ডগুলো দিলে আপনার এই পেজটা যাতে ইউজারের সামনে চলে আসে ঠিক আছে দেন কন্টেন্ট আপনার এটাতে কি কি কন্টেন্টগুলো আছে সেগুলো লাগবে ঠিক আছে যেমন নিউজ ব্লগ পোর্টাল হাবিজাবি যেগুলো আছে সেগুলো আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে তো মেটা অনেকগুলো হয় ঠিক আছে এখন আমার মেইন কাজ হচ্ছে বডির মধ্যে আমি HTML কোড যাবতীয় যত HTML কোড আছে সব আমি বডির মধ্যে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা মেইন দেখি যে পি ট্যাগ নিয়ে আমরা কাজ করি পি ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে ঠিক আছে দেখেন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে প্রচুর অ্যাট্রিবিউট আছে অ্যাক্সেস কি এগুলো আমাদের দরকার নেই অ্যালাইন তারপর ক্লাস হচ্ছে যখন আমরা সিএসএস করব তখন ঠিক আছে তারপর হচ্ছে কন্টেন্ট এডিটেবল ঠিক আছে কন্টেন্ট এডিটেবল কি জানেন আমরা দেখাইছিলাম মনে হয় নাকি আচ্ছা আমরা দেখতেছি ওয়ান বাই ওয়ান দিস ইজ মাই প্যারাগ্রাফ ট্যাগ ঠিক আছে ওকে এটাকে তো আমাকে সেভ করতে হবে তাই না এটাকে সেভ নিলাম কোথায় সেভ করব ওই ডেস্কটপে ওই ফোল্ডারে আমাদের ফোল্ডারটা কোথায় এটা না ক্লাস 2 এখানে আমরা সেভ করি 1 দিয়ে আমরা 1 2 দিয়ে সেভ করব আমার এটা সেভ হয়ে গেছে ঠিক আছে কারণ আমি এখান থেকে 1টা চালু করি
দিস ইজ মাই প্যারাগ্রাফ। আমি কি এটাকে এডিট করতে পারছি? না। কাটাকাটি করতে পারছি? কাটাকাটি করতে পারছি না। আচ্ছা, অনেক সফটওয়্যারে দেখবেন বা ওয়েব বেসড যে অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, লেখা আছে বাট আপনি ওটাকে এডিট করতে পারছেন। আপডেটে ক্লিক করলে ওটা আপডেট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এডিটে ক্লিক করলে একটা উইন্ডো আসে, দেন আপনার ডাটাগুলো আপনি চেঞ্জ করেন, ডাটাগুলো চেঞ্জ করে দেন আপডেট দেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনাকে মনে করেন যে একজন এমপ্লয়ের ইনফরমেশন আছে, তার বেসিক ইনফরমেশন, তার প্যারেন্টসের ইনফরমেশন, সে কি কি কোন জায়গায় পড়ালেখা করছে সব, ধরেন 30টা ডাটা আছে, আর আপনি ডাটা এডিট করতে যাচ্ছেন জাস্ট একটা। এখন এডিট বাটনে ক্লিক করলে সব ডাটাটাই তো আপনাকে নিতে হবে, সব ডাটা আসতেছে, কারণ আপনার প্রসেস টাইম তো স্লো হয়ে যাচ্ছে, তাই না? আপনি এডিট করবেন একটা, বাট আপনার বাধ্যতামূলকভাবে সব ডাটা আপনাকে নিয়ে আসতে হচ্ছে, কারণ এডিটে দিলে সব ডাটা চলে আসবে। আপনি একটা ডাটাই অ্যাট এ টাইম কিভাবে আপডেট করবেন, সেটার জন্য HTML5 এ নতুন একটা কমান্ড আছে, কন্টেন্ট এডিটেবল। কন্টেন্ট এডিটেবল যখন আপনি দেবেন তখন সেটা কিন্তু একটা ইনপুট বক্সের মতন হয়ে যাবে, দেন আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এরপর যে কোয়েরি অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের কাজ আছে সেটা আমরা পরে দেখবো, বাট এটার কাজটা যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে এটাই। কন্টেন্ট এডিটেবল মানে হচ্ছে ইনলাইন এডিট করার জন্য, একদম লাইনে যেটা আপনাকে এডিট করা দরকার সেটা আপনি এডিট করবেন, ঠিক আছে। যেমন দেখেন, এটা কিন্তু আমি এডিট করতে পারছি না, তাই না? কিন্তু ইউ করে দেওয়া যায় না স্যার, লক করে দেওয়া যায় না, কপিও করা যায় না। হ্যাঁ, কপি করতে পারবে না, সেটাও হবে, ঠিক আছে, এগুলো সবই হয়। তারপরে যে আপনার যে রাইট বাটন ক্লিক করে এটা আসতেছে, এটাও আসবে না, এগুলো জাভাস্ক্রিপ্ট যে কন্টেন্ট রাইট বাটন প্রোটেক্টেড একটা প্লাগইন আছে জাভাস্ক্রিপ্টের, সেটাই জাস্ট আপনি ওই লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দেবেন, এখন আর ডান বাটন কাজ করবে না, ঠিক আছে। এখন আসেন এখানে আমি যদি দেই কন্টেন্ট এডিটেবল, এই যে কন্টেন্ট এডিটেবল, এন্টার। ট্রু না ফলস? ট্রু দিব। ফলস তো কোনো লাভ নেই, ফলস মানে কাজ করবে না, ট্রু দিব আমরা। ওকে, এখন দেখেন এটাকে আমি যখন রিলোড দিচ্ছি, এই দেখেন আমি কিন্তু কন্টেন্টটা এডিট করতে পারছি, তাই না? আগে কিন্তু পারতাম না, এখন এডিট করতে পারছি, এডিট হয়ে গেছে। বাট আমি যখন রিলোড দিব তখন সে কিন্তু আবার ওইটি চলে আসবে, কারণ আমি যে এডিট করছি এটা তো কোনো ডাটাবেজ আমার সেভ হয় না, ডাটাবেজটা আপডেট হয় না, এই জন্য আমাকে এরকম দেখাবে। বাট আমরা যখন ফুল ফাইনালি যখন যাব তখন আমরা এটার বেসিক ইউজকে দেখবো, মানে মেইন কোথায় ইউজ হয় এটা সেটা আমরা দেখতে পাবো। এখন আমি জাস্ট এটা বললাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কন্টেন্ট এডিটেবল। এখন আসেন, আপনি এটা চাচ্ছেন ড্র্যাগেবল ট্রু, তো কি হবে দেখেন, এডিটেবল আছে তো দিয়ে দিই। ড্র্যাগেবল ট্রু দিচ্ছে না, দেখেন এখন কিন্তু আমাদের এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, ওই ড্র্যাগ কিন্তু ওই ড্র্যাগ না, এই ড্র্যাগেবল ট্রু দিলাম, আমার কিন্তু এখন আর সিলেক্ট হচ্ছে না, আর আপনি এটাকে কপি করতে পারবেন না, পেস্টও করতে পারবেন না। এই এখন হচ্ছে শেষ থেকে হচ্ছে আর কি, এখান থেকে শুরু করলে দেন হবে, মাঝখানে থাকলে আর হবে না, ঠিক আছে। এই পাশ থেকে আর হচ্ছে না আপনার, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন আপনি এটাতে মনে করেন যে কন্টেন্ট তো কোনো অপশন নাই, হিডেন হাইড করে দিতে পারেন, দেখাবে না, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। তারপর আইডিয়া আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কি ল্যাঙ্গুয়েজ আপনি দিতে চান। এরপর যেগুলো দেখতেছেন এগুলো সব অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে, সব অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টে। আর এই যে অ্যাকশনগুলো দেখতেছেন মাউস এভেন্ট, এগুলো হচ্ছে সব জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এগুলো সবই এখান থেকে সরাই দিলাম। এটা ছিল আমাদের পি ট্যাগ, ঠিক আছে। পি ট্যাগের আমরা কিছু ইউজ দেখলাম, এরপর আছে H1 H2, এগুলো তো সবই জানেন, লিঙ্কেজটাও জানেন, তাই না? ইমেজ নিয়ে এটাও জানেন, ঠিক আছে। ডিভ ইউজ করতে কি পারেন? ডিভ পারেন। আচ্ছা, ডিভ আমরা কিন্তু সিঙ্গেল ইউজ করতে পারবো না, ডিভ ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই CSS ইউজ করতে হবে। তা আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনারা HTML স্যার এমনিতে পারি স্যার, কিন্তু আপনি যদি বলেন প্রবলেম বাই করে দিতে সেটা পারবো না। আচ্ছা, ওটা তো প্রবলেম কি জিনিস সেটা বুঝি না। HTML যে প্রবলেম গুলো হয়, HTML তো খুব বেশি একটা প্রবলেম হয় না, ঠিক আছে। ওলা হালকা, আপনি কোনো জায়গায় একটা ভুল করে দিলেন, সেটা ওই প্রবলেমটা তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। কারণ HTML তো কম্পাইল করে না, আপনাকে বলবো যে এই জায়গাটাতে আপনার ইরর আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা করতে হবে। আর HTML কিছুই না, এক টাইমে মনে করেন যে HTML অনেক বিশাল একটা ছিল, বইটা একটা সাবজেক্টই আছে HTML এর, ঠিক আছে। বইতে একটা সাবজেক্ট মানে একটা কোর্সে আছে HTML, ঠিক আছে। আসলে HTML কোনো ব্যাপার না,
ঠিক আছে? একটু কয়েকটা ট্যাগ হচ্ছে আপনার কয়েকটা, ঠিক আছে? ওই কয়েকটা ট্যাগই মনে করেন যে আপনার সারা জীবন কাজে লাগবে, আর আপনার কোনো কিছু করার দরকার নাই। আর হচ্ছে আপনি মনে করেন যে পিএইচপিতে তো আছেন, বাট আপনি সবসময় পিএইচপিতে থাকবেন না। আমরা তো সবসময় পিএইচপিতে থাকবে না। যখন আপনি ASP.NET এ কাজ করবেন অথবা JSP তে কাজ করবেন, তখন আর আপনার HTML লাগবে না। ওখানে সবকিছু করাই থাকে, একটা টেক্সট বক্স আছে, ওটা ধুইলা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবেন। পাওয়ার পয়েন্টে যেরকম আছে না, ওয়ার্ডে যেরকম জাস্ট ওরকম এনে আপনি ছেড়ে দেবেন, HTML কোড অটোমেটিক ক্রিয়েট হবে। ASP.NET প্রেফারেবল এই কারণে, ডেভেলপমেন্ট টাইম অনেক ফাস্ট, আপনাকে HTML কোড করতেই হবে না, ঠিক আছে? CSS কোড করতেই হবে না, সব ওইখান থেকে আপনি সিলেক্ট করে করে করতে পারবেন। তারপরেও আমি স্যার HTML দিয়ে শুরু করলাম যে আপনার কাছে কিন্তু অনেক কিছু নতুন আমি পাইছি, না ফ্রি জিনিসটা আমি জানতাম না। আচ্ছা, না এরকম অনেক আছে যে নতুন আসছে, ঠিক আছে? তারপরে যে স্যার ট্যাগ 2 ধরনের স্যার, হ্যাঁ ট্যাগ দিতে এগুলা একটা হলো কনস্ট্যান্ট না স্যার, ওটা সিসি ওটা কন্টেইনার, কন্টেইনার আর একটা এমটি। কন্টেইনার হচ্ছে দুইটা থাকে আর এমটি হচ্ছে একটা। এগুলো হচ্ছে মনে করেন যে আপনি যখন সার্টিফিকেশন এক্সাম দিতে যাবেন তখন হয়তো আপনার এটা কাজে লাগবে। তো HTML এর মোটামুটি এই কয়টা ট্যাগ আছে, ইমেজ ট্যাগ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কি পি ট্যাগ, তারপর হচ্ছে H1 ট্যাগ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিভ। আপনি সব জায়গায় ডিভ ইউজ করতে, বাট ডিভ উইদাউট সিএসএস ডিভ ইজ নাথিং। ডিভ আপনি উইদাউট সিএসএস ইউজ করতে পারবেন, হ্যাঁ ইউজ করতে পারবেন, বাট আপনি বুঝবেনই না যেটা আসলে কি। টেবিলটা কি টেবিল, টেবিলটা তো অবশ্যই ট্যাগ, HTML ট্যাগ। এটা তো টেবিল এটা তো টোটালি HTML ট্যাগ, ঠিক আছে? স্যার আজকে আবার একটু ইমেজটা দেখাই দেন স্যার, আমি একটা ইমেজ এনে রাখি সামনে। ইমেজ ইমেজ এখানে অনেক ইমেজ আছে। ইমেজটা একটা করা আছে। আচ্ছা, ইমেজটা না, ওকে। এখানে ইমেজটা নেওয়া আরো ইজি, আপনি জাস্ট এখানে আসেন, IMG নিচের SRC, ওকে। এই যে ব্রাউজ আছে, এটা কেন আমরা ইউজ করবো? আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? বাট আপনারা নোটপ্যাডে করেন। আমি তো দেখুন স্যার কোনো কিছু সেটআপ দেওয়া নাই, আপাতত আপনি কি নতুন নাকি এগুলো করছেন না? এগুলো করতে স্যার করছেন না, তাহলে তো আর আপনার দরকার না, তাহলে এই কোড লবস্টারই করেন, সমস্যা নেই। কিন্তু করছেন মনে আছে, কোড লবস্টারই করেন, কোনো প্রবলেম নেই। ব্রাউজে ক্লিক করলাম, আপনার ইয়েটা কোথায়, এই ডেস্কটপে গেলাম, কোথায় রাখছি আমরা? ক্লাস 2 না? এখন আপনি এটাকে রান করেন, তাহলে পিকচারটা চলে আসবে, ঠিক আছে? কারণ আপনি এটার সাইজ নিজের ইচ্ছা মতন এটাকে আপনি, হ্যাঁ এই যে এখানে আপনি এখন সাইজ দিবেন। কিভাবে সাইজ দিবেন? এগুলো হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট, ঠিক আছে? আপনি HTML অ্যাট্রিবিউট আর মনে হয় যখন CSS শুরু করবেন তখন আপনাকে ইউজ করা হবে না। অনেক ক্ষেত্রে তার প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে হ্যাঁ, ওটা হচ্ছে যে স্টুডেন্টের জন্য আপনি কেন CSS কেন ইউজ করবো, এখানে একটু মাইরা দেয় হালকা, ঠিক আছে? নরমাল সেট করা সব দিলেন না, যেমন তার সবগুলো ঠিক আছে, আমার সাথে একটা ওয়ার্ড ঠিক আছে, আমি কেন আবার CSS লিখতে যাবো আলাদা ভাবে? তখন আমাদের ইনলাইন দরকার। ওটা মনে করেন যে CSS চান্স হচ্ছে 10%, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে উইডথ লিখছি, উইডথ মনে করেন যে 100, এটা কিন্তু পিক্সেলে নেই, 100 পিপি দিচ্ছেন, এটা কিন্তু পিক্সেলে নিচ্ছে। এখন আসেন, এই যে 100 পিক্সেল হয়ে গেছে। পিক্সেল জিনিসটা তো বুঝেন, ওই প্রজেক্টরও দেখবেন, প্রজেক্টরে কিন্তু পিক্সেলটা একদম ক্লিয়ারলি বোঝা যায়, সামনে গেলে ক্লিয়ারলি বোঝা যায়। 100 পিক্সেল মানে হচ্ছে 100টা আপনার ডট, ঠিক আছে? যেহেতু হাইট দিচ্ছে 100, দ্যাট মিনস উইডথ দিচ্ছে 100, দ্যাট মিনস ওটা প্রথম ডট থেকে শুরু করে 100 ডট পর্যন্ত সে কিন্তু জেনে, এটা হচ্ছে পিক্সেলের কাজ। মানে আপনি যে আমাদের সঙ্গে করতে 1024 তার মানে পাশাপাশি 1024টা ডট আছে। হ্যাঁ, আর 786 না, 786, দ্যাট মিনস এইভাবে 786টা আপনার ডট আছে। ওই হিসাবে আপনার 100 টাকা যতটুকু দূরত্ব হয় ততটুকু সেই হিসাবে এখানে ওটা নিয়ে নিচ্ছে আর কি। আর প্রত্যেকটা ডট, আপনার প্রত্যেকটা যে পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেল কিন্তু 3টা ডট নিয়ে তৈরি, রেড, গ্রিন এন্ড ব্লু, RGB, ঠিক আছে? রেড, গ্রিন এন্ড ব্লু, হ্যাঁ RGB, CMYM কেন CMY তে জানো, CMY তে না? আচ্ছা, উইডথ 100 দিলাম। এখন আপনি চাইলে এখান থেকে হাইটও নিতে পারেন,
ঠিক আছে, অনেক কিছু আপনি এখানে নিতে পারেন। এটাতে আপনি চাইলে বর্ডার আপনি যদি চান বর্ডার দেন 5, এই দেখেন সাইডে কিন্তু বর্ডার চলে আসছে, সাইডে আমার বর্ডার চলে আসছে। পিকচার ওটা CSS, রঙিন যেখানে প্রশ্ন আছে সেখানেই CSS, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, ইমেজ তো দেখতে পাচ্ছেন তাই না? এখন আসেন আমরা লিস্টিং করা দেখবো, এটা থাকে এখানে। হ্যাঁ, আমরা লিস্টিং করা দেখবো। লিস্টিং মিনস লিস্ট থাকে না, মানে 1 2 3 4 থাকে, আর একটা লিস্টিং থাকে কি আপনার নির্দিষ্ট একটা সিম্বল মার্ক থাকে, সিম্বল থাকে, গোল গোল দেওয়া থাকে, 4 কোণা থাকে, বা আপনার ইচ্ছা মতন কোনো ইমেজ থাকতে পারে, আপনার ছবি থাকতে পারে, ঠিক আছে। আমরা ওই লিস্টটা দেখবো। তো লিস্টিংটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে আপনার সিম্বল থাকবে, আর অর্ডার লিস্টে নাম্বার থাকে, 1 2 3 রোমান থাকতে পারে, বাংলার 1 2 3 4 থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, 1 2 3 থাকতে পারে, ঠিক আছে। তো আসেন প্রথমে আমরা ইউএল দেখবো, আনঅর্ডার লিস্ট, ইউএল শুরু ইউএল শেষ, ঠিক আছে। আমাদের ইউএল শুরু ইউএল শেষ, এলটা বড় হাতে নিয়ে নিচ্ছে, এটা কোনো প্রবলেম নাই, এটা তো কেস সেন্সিটিভ না, অটো আছে তো, অটো বড় হাতে নিয়ে নিচ্ছে। HTML কিন্তু কেস সেন্সিটিভ নাকি? না, HTML কেস সেন্সিটিভ না। হ্যাঁ, কোনটা XML? XML তো কেস সেন্সিটিভ, কারণ আপনার ট্যাগ গুলো তো আলাদা আলাদা, তাই না? বড় হাতের TITLN, ছোট হাতের TITL কিন্তু আলাদা XML এর ক্ষেত্রে আর কি। আচ্ছা এখন আসেন ইউএল মানে কি? ইউএল যখনই আমি দিচ্ছি তখন সে ধরে নিচ্ছে আমাকে সিম্বল ইনসার্ট করতে হবে, 1 তো আমি কিন্তু দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তো ইউএল আমার দেখেন, ইউএল যখন আমি লিখছি তখন দেখেন আমার কিন্তু কোনো আউটপুট নাই, ঠিক আছে। কারণ ইউএল এর মধ্যে আমি যদি কোনো কিছু লিখি আমার খালি লেখাই আসছে, বাট লিস্ট হিসেবে আসছে, ঠিক আছে। কিন্তু আমাকে লিস্ট হিসেবে দিতে হবে। তো লিস্ট হিসেবে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, li স্টার্ট এন্ড li শেষ। li মিন্স লিস্ট, লিস্ট স্টার্ট, লিস্ট এন্ড। এখন এখানে দেন জাভা, এটাকে কপি করেন, পেস্ট, C#, ঠিক আছে। এখানে দেন PHP, আর এখানে দেন HTML, ঠিক আছে। আমাদের 4টা লিস্ট আছে, মানে 4টা লিস্ট দেখেন কিরকম, এই যে এগুলো আসছে না, ডট ডট চলে আসছে। আমার কিন্তু এটা আনঅর্ডার লিস্ট, যেহেতু অর্ডার না 1 2 3 4 এভাবে না, ঠিক আছে। এই অর্ডার দিস অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার বলে না, জাস্ট এখানে সিম্বল ইউজ করা হয়েছে, এবং আমরা সিম্বলকে চেঞ্জ করতে পারবো, কিন্তু কন্ডিশন আছে CSS ইউজ করতে হবে। HTML দিয়ে কন্ডিশন অফ এর নাম কি, সিম্বলটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সিম্বল তুলে দিলে সিম্বল থাকবে না, শুধু লিস্ট থাকবে। তখন ওটা তো যে আপনাকে স্পেসিফিক করতে হবে। যখন আপনি ইয়াটা দেন, সাইড মেনু যখন ক্রিয়েট করেন, তখন আপনার মেনু যে যে থাকে, মেনু স্টাইল, ওটার নাম করে দেন। ওই যে যেহেতু নাম করতেছেন তখন কিন্তু এগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে। HTML এখন দেখেন, অর্ডার লিস্ট মিন্স OL স্টার্ট, জাস্ট OL এন্ড। UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখন দেখেন 1 2 3 4 আছে, আপনি যত লাগাবেন, যত দিবেন, 5 6 7 8 9 10 করে অটোমেটিক সে নিয়ে নেবে, ঠিক আছে। এটা ছিল আমাদের লিস্ট, অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট। আমরা যে মেনু ক্রিয়েট করি না, উপরে সাইডে নিচে যে মেনুগুলো দেখেন সবগুলো কিন্তু UL দিয়ে অথবা OL দিয়ে করা। OL দিয়ে তো করে না, UL দিয়ে করা। এখন এরকম দেখাতে, বাট CSS স্টাইল যখন দেবেন তখন সেই এরকম হয়ে যাবে। তখন নির্দিষ্ট একটা নিজ একটা গ্যাপ নিবে, একটা উইডথ হাইট নিবে, ঠিক আছে। অনেক সুন্দরভাবে দেখবেন যে মেনু আপনার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন ইউএলটা অনেক ইম্পর্টেন্ট। এখন আসেন টেবিল নিয়ে আমরা কিভাবে কাজ করব। যখন HTML নিয়ে কাজ করা হতো প্রথম প্রায় 15 বছর আগে অথবা 10-15 বছর আগে, তখন কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন করা হতো টেবিলে। তখন কিন্তু CSS আর আপনার তেমন ভাবে ছিল না, হালকা ছিল। তখন টেবিলটাই ছিল আপনার ফরম্যাট। একটা টেবিল করতো, ব্যানার দিত, মেনু দিত, ঠিক আছে। তারপর আপনার কন্টেন্ট দিত, নিচে ফুটার দিত। তো আমরা এখন ওল্ড ফরম্যাটটা কি দেবো।
হোল ফরম্যাটটা আমাদের শেখার কোনো দরকার নেই, তারপরে আমরা শিখছি কারণ হচ্ছে আমরা টেবিল নিয়ে কাজ করব। যখনই আপনি ডাটা ফেচ করবেন টেবিল ছাড়া আপনি এটা কিন্তু সম্ভব না, টেবিল ছাড়া কিন্তু আপনি ডাটা দেখাতে পারবেন না। পারবেন? একটা দেখবেন উপরে, একটা দেখবেন কিন্তু, বাট টেবিলে আপনার সুন্দরভাবে আসবে। তো আমরা আজকে দেখবো টেবিলের কি কি কাজ আছে, ঠিক আছে? টেবিলে আমাদের কি কি ট্যাগ আছে, টেবিলে কিন্তু অনেকগুলো ট্যাগ আছে, ঠিক আছে? এই ট্যাগগুলো কোন ট্যাগের কি কাজ সেগুলো আমরা এখন দেখবো, এবং ওগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটাও আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা টেবিলটা নিচ্ছি, আমরা আরেকটা পেজ নিচ্ছি, এখানে ফাইল নিউ, একটা প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট, আচ্ছা ক্লাস H1 না। এখন আমরা দেখবো ওখানে যাবো নিউ ফাইল HTML, এটার নাম দিয়ে দেন টেবিল, TABL, টেবিলটা আলাদা রাখি। এটা আমাদের টেবিল HTML, একদম আগে এটার মতো সবকিছু এখানে ফিট হবে, ঠিক আছে? এখন আসেন, টেবিল যখন আমি ক্রিয়েট করবো আমাকে অবশ্যই টেবিল ট্যাগ অন করতে হবে এন্ড টেবিল ট্যাগ এন্ড করতে হবে, বাট আমি কোনো আউটপুট টেবিল না, কোনো আউটপুট পাচ্ছি না। আচ্ছা এটা পরে দেখাচ্ছি। টেবিল শুরু করছি, টেবিল শেষ করছি, জাস্ট আমি বুঝেছি যে এটা টেবিলের ট্যাগ, বাট টেবিলের কয়টা রো হবে, কয়টা কলাম হবে সেগুলো তো আমরা তাকে বুঝে নিই, ঠিক আছে? একটা টেবিলের কি কন্টেন্ট করে, একটা টেবিল কন্টেন্ট রো, অ্যাটলিস্ট ওয়ান রো ওয়ান কলাম, একটা রো এন্ড একটা কলাম অ্যাটলিস্ট থাকবে, আদারওয়াইজ এটা টেবিল না, ঠিক আছে? তো এখন আসেন, এখানে আপনি ফার্স্টে কলাম ক্রিয়েট করবেন না ফার্স্টে রো ক্রিয়েট করবেন? ফার্স্টে কলাম ক্রিয়েট করতে হবে, তারপর না রো ক্রিয়েট করবেন। প্রথমে কলাম, তাই না? তারপর র ক্রিয়েট হবে, ঠিক আছে? তো সরি, ওনার কথায় রাইট ছিল, ফার্স্টে র ক্রিয়েট করতে হবে। র ক্রিয়েট করার পরেই তো আপনার একটা টেবিল হবে, দেন আপনি এটাকে স্লাইস করবেন, ঠিক আছে? এটা হচ্ছে টেবিল র, আপনি টেবিল র ফার্স্টে ক্রিয়েট করবেন। টেবিল র ক্রিয়েট করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, কোন ট্যাগ? TR মিন্স টেবিল র। আচ্ছা, তো আমরা এখানে টিআর শুরু করলাম এন্ড টিআর এন্ড করলাম, আমার র কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি এখানে কিছু যদি লিখি তাহলে দেখেন সে আমাকে লেখাটা দেখাচ্ছে, আচ্ছা, বাট সে আমাকে কলাম ওরকম তো দেখাচ্ছে না, তাই না? আমাকে কলাম দেখাতে হবে। তো কলাম আপনি টিআর এর মধ্যে, টিআর মিন্স হচ্ছে একটা র, আপনি এটাকে কয় ভাগে ভাগ করবেন, ওটা মিন কলাম। আপনি যদি 3টা কলাম নেন তাহলে আপনার 3টা টিডি দিতে হবে, 2টা কলাম নিলে 2টা টিডি। টিডি মিন্স কি? টেবিল ডাটা, ঠিক আছে? ওই টেবিল ডাটাটাই হচ্ছে আপনার কলাম, ঠিক আছে? এখন এখানে লেখেন আপনি সাদাব, ঠিক আছে? কপি হ্যাঁ, আপনার যে কটা কলাম দরকার সে ওই কটা কলাম নিচ্ছে। এখন আসেন, সে দেখেন সুন্দরভাবে কিন্তু নিয়ে নিচ্ছে, বাট এই দেখেন টেবিলই আছে কিন্তু এটা এই এক একটা সেল দেখাচ্ছে, বাট আমাকে টেবিলের মতন দেখাচ্ছে না, ছক করে দেখানোর জন্য আমাকে টেবিলের এখানে যে অ্যাট্রিবিউট আছে বর্ডার, এই বর্ডারটাকে আমি 1 করে দিব, ঠিক আছে? বর্ডারটা যখন 1 করবো তখন দেখেন সে আমাকে সুন্দরভাবে টেবিলের মতন দেখা দিচ্ছে, ঠিক আছে? এখন আমি এখানে যতগুলো টিআর যোগ করি না কেন, এখানে যতগুলো টিডি যোগ করি না কেন, সে কিন্তু আমাকে আমার র একটাই থাকবে, জাস্ট আমার টিডি গুলো ইনক্রিজ হবে। এখন 3টা আসছে না, দেখেন 6টা হয়ে যাবে, তার মানে সে আমার কলাম দেখালে বাড়াচ্ছে, কারণ আমি চাই র বাড়াতে চাই, মানে কি আমাকে আরেকটা টিআর ইনক্রিজ করতে হবে। তো এই যে দেখেন আমি আরেকটা টিআর কি দিব, এটাকে জাস্ট কপি করি, এখান পর্যন্ত কপি এন্ড পেস্ট, এখন দেখেন আমাদের 2টা কলাম হয়ে গেছে, ক্লিয়ার? ততগুলো হয়ে যাচ্ছে। আর এখন কথা হচ্ছে দেখেন টেবিলের যে সাইজটা, টেবিলের সাইজ আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? মানে ডেটা আপনি যেরকম দিচ্ছেন সে কিন্তু ওইভাবে রেসপন্সিভ, ওইরকমই আপনার হ্যাঁ ওরকমই বড় নিচ্ছে। যেমন একটা বেলুন কি থাকে, ফার্স্টে একদম ছোট থাকে, যত আপনি বাতাস দিলে সে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, আবার বাতাস বাইর করে দিলে সেটা আবার আগের মতো। তো টেবিলের যে মেইন স্ট্রাকচার সেটা ওই বেলুনের মতো, আপনি যত ডেটা পুশ করবেন সে তত বাড়তে থাকবে, যত আপনি যেতেন
এখানে ব্লাস্ট হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? আপনি যত দিবেন সে কিন্তু বাড়তেই থাকবে। আবার আপনি কমাতে থাকবেন, আবার আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি এটা চাই একটা পাত্রের মতন হবে, একটা বক্স। ওটাতে 1 লিটারের বক্সের মধ্যে আপনি আধা লিটার পানি ডাললেও যে অবস্থানে থাকবে, আর 1 লিটার ডাললে ওই অবস্থানে থাকবে, ওই সাইজ থাকবে, আর না থাকলে ওই সাইজে থাকবে। ঠিক আছে, আমরা ওই রকম চাই। ওই রকমের জন্য আমাদেরকে টেবিলের একটা সাইজ দেওয়া মানে ফিক্সড কোন সাইজ, ফিক্সড একটা সাইজ দেওয়া হবে। তো ফিক্সড সাইজ এটা হচ্ছে টেবিলের একটা অ্যাট্রিবিউট, সেটা আমরা কোথায় দিব, এখানে দিব, এবং এটাকে দিব আমরা ওভিডি। আমরা পিক্সেলে দিতে পারি অথবা পার্সেন্টেজে দিতে পারি, ঠিক আছে? তো আমরা আপাতত 100 px দেই, তাহলে দেখেন অনেক ছোট হয়ে যাবে। সে 100 পিক্সেল সে নিচ্ছে, বাট যেহেতু ডেটা বেশি আছে সে কিন্তু বাড়ায়নি, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে শুধুমাত্র আপনি যদি 100 দেন তাহলে দেখেন কি হবে, কোনো এফেক্ট করবে না, কারণ সে হয় px নেবে না হয় পার্সেন্ট নেবে। এখন আমি এখানে দিলাম উইডথ 50%, সে বড় হয়ে গেছে। এখন বলেন যে পার্সেন্টেজের মিনিংটা কি? মানে বক্সটা কত পার্সেন্টেজে থাকবে আর কি, লেখা অনুযায়ী বক্সটা কত পার্সেন্টেজ? 50% মানে কি বলে? এখানে আপনার যে স্ক্রিন আর আমার স্ক্রিন কি সেম না, পেজের স্ক্রিনের স্ক্রিন, আপনার যে স্ক্রিন আর আমার স্ক্রিন সেম তো না। আর যে অ্যাপলের যে 21 ইঞ্চি যে ইউজ করে তারা তো সেম না, বাট আপনার সাইট তো সব ডিভাইস থেকে অ্যাক্সেস হবে। মোবাইল এতটুক আর আপনার ট্যাবটা এতটুক, মনিটর এতটুক, ডেস্কটপ এতটুক, আলাদা আলাদা। আপনি যদি পিক্সেল দেন 100 পিক্সেল আপনি দিচ্ছেন, আমার এই মোবাইল কি 100 পিক্সেলের? অবশ্যই না, ঠিক আছে? আপনি আমি যখন আমার এই মোবাইল থেকে আমি যখন পেজটা ওপেন করবো তখন কিন্তু আমাকে স্ক্রল করে নিয়ে দেখতে হবে, তাই না? আর 1000 পেজ দিলে তো কোনো কথাই নেই, খালি টান দিতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা পার্সেন্টেজ মিনস কি? পার্সেন্টেজ মিন মানে আপনার যে স্ক্রিন সাইজ আছে সেটার 50% নিবে। ওটা 1000 থাকুক, 1 থাকুক, 100 থাকুক, ওটা কোনো ব্যাপার না। ওটাতে গেলে সে ওটার পার্সেন্টেজ নিবে, ঠিক আছে? এই জন্য আমরা মেইনলি পার্সেন্টেজ নিয়ে কাজ করবো। রেসপন্সিভ তো জানেন, রেসপন্সিভ মানে কি? মোবাইলে খুললে ওই সাইজ থাকবে, যেটাতে খুলবে তো রেসপন্সিভ করার জন্য আমাদেরকে পার্সেন্টেজ ইউজ করতে হবে। আর এখন গুগল নতুন অ্যালগরিদম যেটা চালু করছে, নতুন তো না, পেঙ্গুইনটাই আপডেট করছে, তাই না? আপনি কি এসিও করেন মোটামুটি? তাহলে তো ভালোই জানবেন আমার থেকে। তো ওখানে কিন্তু এখন করে দিচ্ছে যে আপনার সাইট 100% রেসপন্সিভ হতে হবে, আদারওয়াইজ আপনার সাইট যদি 1 এ থাকে, 5 এ থাকে, ওটা একদম লাস্টে চলে যাবে। রেসপন্সিভ থাকতে হবে আপনার, আদারওয়াইজ সাপোর্ট করবে না। সাপোর্ট কি করবে না? সে আপনার ফার্স্ট পেজে থাকবে না, একদম আপনার সাইট হয়তো টোটালি বাদ হয়ে যাবে, আর না হয় একদম নিচে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করবো। এখন রেসপন্সিভটাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? লেখাটা মাঝখানেও নেওয়া যাবে। কোনটা? এই লেখা? হ্যাঁ, আমরা সবইগুলো দেখবো, আমরা সব কিছু দেখবো এখানে আস্তে আস্তে। তো এখন আসেন, আমি যেহেতু পার্সেন্টেজ নিচ্ছি, আপনার স্ক্রিনের দেখেন অর্ধেক নিয়ে নিচ্ছে পার্সেন্টেজ। 100% দিলে ফুল, কারণ আপনি এটাকে ছোট করেন, ওই 50% দিয়ে আছে, জাস্ট কন্টেন্ট গুলো আমার ছোট হয়ে গেছে, ঠিক আছে? বড় করলে কি পারবে? হ্যাঁ, বড় করলে 50% জাস্ট কন্টেন্ট আপনার বাড়বে, ঠিক আছে? তো আপনারা সামনে কিন্তু এই রেসপন্সিভ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? বুট স্টেপ আছে, ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক আছে, এগুলো ইউজ করলে আপনার টাইম নেই রেসপন্সিভ হবে, ঠিক আছে? তো বুট স্টেপের তার একটা দেখুন ভ্যালি আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, জাভাস্ক্রিপ্টের বুট স্টেপের মধ্যে একটা ফাইল আছে, min.js, ওরা বুট স্টেপেরই আন্ডার আছে। বুট স্টেপের যে বিভিন্ন ধরনের যে মেনুর যে ফাংশনালিটি আছে না, ক্রিয়েট করলে আপনার সুন্দর করে পপ আপ হয়ে আসতেছে, আবার ক্লিক করতেছেন আস্তে আস্তে চলে যাচ্ছে, এই যে কাজগুলো। স্যার বুট স্টেপের নিজের যে ফ্রেমওয়ার্ক আছে, কেন এটারও ওরা ইঞ্জিন লিঙ্ক দিয়ে দিচ্ছে। বুট স্টেপের পুরো ফ্রেমওয়ার্কে তারা min.js হ্যাঁ, ওটাই তো। আপনাদের বুট স্টেপের সোর্স কোড আপনি পাবেন, আপনি চাইলে ওটা চেঞ্জ করতে পারবেন। তো একটা হচ্ছে min.js, ওটাতে মানে মিনিমাম ভার্সন আর কি, যত স্পেস ছিল সব সরায়া বিজি কোডের মতন লাগতেছে। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল, ওটা একদম সিএসএসের মতো সুন্দর করে দেওয়া, আপনি চাইলে তো এই আপডেট দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট যে কোয়েরিটা আপনি এডিট আপডেট দিতে পারবেন না, যে এডিট করবেন কোনো জায়গায় ডিলিট করলে ওটা শেষ, আর যে কোয়েরি আর কাজ করবেন।
ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আমরা এটা 50% দিলাম, সবকিছু করলাম, বর্ডারও দিলাম। এখানে একটা জিনিস দেখেন, যখন আমি বড় করছি দেখেন আমার এটা কিন্তু সাইড বর্ডারের মতো সাইডে অনেকটা সেল ইটের মতো মনে হচ্ছে, অনেকগুলো ইট গুলো ব্লকের মতো না ইট। আর আমার টেবিল তো এরকম থাকবে না, টেবিল আমার একদম সিম্পল থাকবে, ঠিক আছে, একটা দাগ থাকবে। তো এই যে এই দুটা ম্যাটার আছে, একটা হচ্ছে সেল স্পেসিং আর একটা হচ্ছে সেল পেডিং, ঠিক আছে। সেল স্পেসিং জিনিসটা কি? সেল স্পেসিং জিনিসটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলের যে স্পেসটা, এই দেখেন একটা সেল থেকে আরেকটা সেলের যে স্পেসটা, এটাকে বলা হচ্ছে সেল স্পেসিং। আর এগুলো তো সব এক একটা সেল, তাই না? এটার মাঝখানে যে ফাঁকাটা দেখতেছেন সেটাকে বলা হচ্ছে হাত পর্যন্ত বাইরে যা, এই যে ফাঁকা দেখতেছেন এটাকে বলা হচ্ছে স্পেসিং, ঠিক আছে। আর উপরের থেকে যে ফাঁকাটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে পেডিং। পেডিং মানে কি? প্যাডিং মানে হচ্ছে আপনার ভিতরের জিনিস, ঠিক আছে। আর স্পেসিং মানে হচ্ছে পাশের যে স্পেসটা। এটা কিন্তু আমার একটা বক্স, দেখেন এটা হচ্ছে আমার একটা বক্স। এই বক্সের মধ্যে সবকিছু দেখেন আলাদা আলাদা আছে। এই যে আলাদা আলাদা আছে, এই বক্সের থেকে এটা যে দূরত্বটা উপরে যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। আর এই যে মাজা সাইডে সাইডে যেগুলো আছে এটাকে বলা হচ্ছে সেল স্পেসিং। এখন দেখেন আমি সেল বাইরে যা, বাইরে যা। এখন সেল স্পেসিং আমরা দিব, ঠিক আছে। সেল স্পেসিং কত করব আমরা? 0 করে দিব। এখন দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্টে। এখন দেখেন সব স্পেস কমে গেছে না, পাশাপাশি যে স্পেসটা ছিল সেটা কমে গেছে, বাট সেলের যে পেডিংটা সেটা আছে। কারণ কি দেখেন, একটু বড় করলে বুঝতে পারবেন। এই যে দেখেন মোটা মোটা লাগছে না, কারণ আলাদা আছে, যেটা স্পেস নাই সেটা লাগে মোটা হয়ে গেছে, সেটা আমরা বাদ দিব। তো সেটা আমরা কিভাবে বাদ দিব? সেল প্যাডিং 0। এখন দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সব কমে গেছে। আর আপনি মেন পেজে যান, এক্সেল এখন দেখেন একদম নর্মাল আমার টেবিলের মতন হয়ে গেছে। এখন আপনি যত যেটা দেন যা দেন ওটা হচ্ছে আপনার দেখা, ঠিক আছে। এখন আসেন, আপনি চাচ্ছেন আমার এই লেখাটা মাঝখানে থাকবে, এই লেখাটা রাইটে থাকবে, আর এটা আমার লেফটে থাকবে, সেই যে পারেন নর্মালি, ঠিক আছে। তো আপনি কাকে সরাতে চাচ্ছেন? মনে করেন যে এই যে এটা প্রথম সাদাবটা আমার মাঝখানে থাকবে, স্পেস দিলেন, এলাইনে গেলেন, এখন দিয়ে দিলেন সেন্টার। আসেন অনলি ওই লেখাটাই সেন্টারে চলে আসবে। এখন আপনি যেখানে ইচ্ছা আপনি এটাকে সেন্টারে দিলে চান, যেটা সেন্টারে দিলে সেন্টার, রাইটে দিলে রাইট, লেফটে দিলে লেফট। আর যে স্যার আমি প্রথম টিয়ারে যেগুলো সবগুলো সেন্টার করতে না, টিয়ার তাহলে টিয়ারের মধ্যে অ্যালাইন সেন্টার দিবেন, ঠিক আছে। এগুলো তো অ্যাকচুয়ালি এখানে এগুলো সব শেষ যা দেখাচ্ছি, বুঝছেন। টেবিলে আপনাদের একদম কিছু লিখতে হবে না, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ, বাদ বাকি যা আছে সব শেষ করে দেবে, এত কিছুই লিখতে হবে। বাট সব শর্টকাট হয়ে গেছে। শর্টকাট তো মানে শর্টকাটও না, মানে শর্টকাটেরও শর্টকাট এখন চলে আসবে, ঠিক আছে। এখন যে ম্যাজেন্টো নাম শুনছেন? ম্যাজেন্টো হচ্ছে অনেক হ্যাঁ অনেক আগে থেকে তো আসছে, অনেক আগের থেকে সেটা আসছে, বাট এখন সেটা ফেমাস হচ্ছে। পেপাল সরি ইবে এন্ড পেপাল স্যার ইবে তো সেম তো, তাই না? আলাদা হয়ে যাচ্ছে, এটা ফার্স্টে সেম ছিল। এরাই কিন্তু ম্যাজেন্টোটা মার্কেটে নিয়ে আসছে। এবং আপনি চলে যাবেন আসেন, চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, ওইটা দেখেন তো একটু চার্জ হচ্ছে নাকি একদম চার্জ নাই। আমি আসছি, কি বলছিলাম, ওই যে ম্যাজেন্টোটা কোনটা? না ম্যাজেন্টো দিয়ে করা না, ওরা এটাকে জাস্ট মার্কেট ফোকাসে নিয়ে আসছে। ম্যাজেন্টো ইউজ করেন, মানে মার্কেটিং করতেছে। ম্যাজেন্টো জেন ফ্রেমওয়ার্ক দিয়ে করা, ম্যাজেন্টোটা জেন ফ্রেমওয়ার্ক দিয়ে করা, ঠিক আছে। এন্ড জেন ফ্রেমওয়ার্কটা পিএইচপি দিয়ে করা। আবার ম্যাজেন্টো দিয়ে আপনি, তার মানে কি মাঝখানে দুটো ফ্রেমওয়ার্ক আছে, আবার একটা ল্যাঙ্গুয়েজ আছে। আবার ম্যাজেন্টো কিন্তু নিজেই একটা ফ্রেমওয়ার্ক। কোনটা? ম্যাজেন্টো আপনি সিএমএস বলতে পারবেন না, ফ্রেমওয়ার্ক বলতে পারবেন। এটা সিএমএস আপনার, এটা হচ্ছে ই কমার্স সিএমএস, বাট এটা ওয়ান টাইপ অফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আপনি এটাকে
আবার এটা থেকে আপনি একটা সাইড ক্রিয়েট করতেছেন, আবার সেটা থেকে আপনি সিএমএস তো ক্রিয়েট করতে পারেন। তার শর্ট কি, শর্টেরও শর্ট আছে, মেজেন্টা হচ্ছে ই কমার্সের জন্য, ঠিক আছে। ওইখানে আপনার 49,000টা ফাইল আছে, আপনি কি নর্মাল প্যাকের জন্য ইউজ করবেন? ঠিক আছে, এটা আপনি অবশ্যই কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন ল্যারাভেল, ওটা অনলি সফটওয়্যার, ওয়েব বেসড সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি 2-1 পেজের সাইটের জন্য যদি ইউজ করেন তাহলে আমরা তো টেবিল তো বুঝছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি ওয়ার্ডের মধ্যে তো কাজ করছি, ওয়ার্ডের যে টেবিলটা মার্জ করেন না, এই দুইটা র একটা হয়ে যাবে, ঠিক আছে। তোমার টোটালের মধ্যে থাকে না, এই দুইটা র আমার একটা র হয়ে যাবে, তাহলে আমি কিভাবে করব? ঠিক আছে, তো এই র এর মধ্যে আমি যাবো, এই রটা আমার কোন জায়গায়, এই র এর এই দুইটা টিকি, তাই না? আচ্ছা, এখানে আমাকে লিখতে হবে জাস্ট কলাম স্প্যান, কটা থাকবে, দুইটা একটা হবে, তাই না? তো জাস্ট আপনি এখানে 2 দিবেন আর লাস্টেরটা 1 দিবেন, মাইনাস না, লাস্টেরটা বাদ। এখন দেখেন সে কি করছে, এখন সে দুইটা নিয়ে একটা, লাস্টেরটা কিন্তু মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে এই পাশে চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি যদি এটা লাস্টেরটা যদি বাদ না দিই, তাহলে দেখেন কলাম স্প্যান সে ঠিক নিছে, স্প্যান সে ঠিক নিছে, বাট সাইডে সে একটা সাইডে করে নিছে, কারণ সাইডে তো আমার একটা আছে, এই জন্য আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে। কারণ এটা বাদ দিলাম, বুঝে গেছে কলাম স্প্যান। এখন আপনি যেভাবে ইচ্ছা আপনি কলাম স্প্যান করতে পারেন, ঠিক আছে, বুঝলেন নাই? আচ্ছা, এখন আসেন আমি আরেকটা টিআর স্টার্ট করলাম, টিআর এন্ড করলাম। এখানে আপনি যত ইচ্ছা টিডি দিতে পারবেন, যত ইচ্ছা আপনার টিআর দিতে পারবেন, আর যেখানে ইচ্ছা আপনি কলাম স্প্যানটা করতে পারবেন, র স্প্যান করতে পারবেন, ঠিক আছে। টিআর শেষ। এটা হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে। এখন আসেন আমাদের যে টেবিল, এইটা হচ্ছে টেবিল টোটালি, এটা হচ্ছে আমাদের টেবিল বডি, ঠিক আছে, টেবিল বডি। এখন কথা হচ্ছে যে আপনার যে হেডিংটা আপনার মোটা থাকে না, হেডিংটা তো বডি থেকে আলাদা থাকে, তাই না? আমরা এটার হেডিং দিব, এটার যখন আমরা হেডিং দিব তখন আমরা এই টিআরই নিব, টেবিল র, হেডারও তো একটা র, তাই না? এখানে জাস্ট আমরা টি না নিব, টিএইচ। টিএইচ এর মিনিং কি? টেবিল হেডার, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে যদি নেম লিখি, নেমটা এই নেম আর এই লেখাগুলো কি সেম, আলাদা, ওটা একটু মোটা হয়ে গেছে, আপনাকে মোটা করতে হবে না, ডিফল্ট মোটা হয়ে গেছে, ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি হেডারটা এইভাবে ক্রিয়েট করতে পারবেন, ক্লিয়ার? আর এখন উপরে এটা বুঝলাম না, নেমটা যদি আরো ছোট করতে চাই, স্যার অনেক সময় দেখি যে উপরের ঘর কি আছে, আমার কলম আছে হচ্ছে গিয়ে 5টা, নিচে আমার কলম আছে হচ্ছে গিয়ে 10টা, সেক্ষেত্রে কি করবো? উপরে কলাম আছে 5টা, নিচে আছে 10টা, যে আপনার কলাম স্ক্যান করতে হবে, কলাম স্ক্যান করলে তো স্যার নিচে কলাম স্ক্যান করে নিচের গুলো বাইরে বড় হয়ে যায়, তাহলে কলম স্ক্যান আমার উপরেরটা করতে হবে। হ্যাঁ, উপরেরটাই করতে হবে, নিচেটা কেন বলবেন? আপনি যেটা বড়, আপনি ছোটকে যদি বড় করতে চান, তার মানে কি উপরে আপনার ছোট আছে সেটাকে আপনি বাড়াবেন, তার মানে উপরে করতে হবে। এখন আর নিচেকে যদি ছোট করতে চান, তার মানে আপনাকে নিচের থেকে কমাতে হবে, সেটাকে কলাম স্ক্যান। যেটাকে আপনি ছোট করতে চান, বড় করতে চান, ওইখানে আপনাকে জাস্ট কলাম স্ক্যান করতে হবে, ফোকাস থাকতে হবে কোনটাকে আপনি চেঞ্জ করবেন, ওইখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। আর আমার সবচেয়ে বেশি যে কটা আছে, ধরুন আমার একটা টেবিলের মধ্যে কোনোটা মধ্যে 10টা, কোনোটা 15টা, কোনো কলমে আছে হচ্ছে আমার 21টা, যেটা বেশি আছে ওটাকে টার্গেট করে বাকিগুলোকে কলাম স্ক্যান করতে হবে। ওটা হচ্ছে মেন, হাইয়েস্ট যেটা হবে সেটাই মেন, ওই অনুযায়ী আপনি এখন আপনার সবগুলোকে কনফিগার করেন, এটা আপনার ব্যাপার। আর এটা সাইজ রেড করেন, ব্লু করেন, বড় করেন, ছোট করেন, ডানে বামে উপর নিচে প্যাডিং দেন, সব কিছু, ঠিক আছে। তার মানে আমরা তো টেবিল সম্পর্কে মোটামুটি দেখছি, তাই না? আচ্ছা, তো টেবিল, ইমেজ, ইউএলএলআই, আর একটা হচ্ছে ডিভ, এই চারটাই আপনার লাইফে ঘুরতে থাকে। হ্যাঁ, ডিভের মধ্যে আছে আমার কি করবো, একটা ডিভ নিলাম, নিয়ে স্যার ওটাকে ফ্রন্টের সাইড দিয়ে দিলাম 18 পিক্সেল। কারণ যদি স্যার আমি যদি এটাকে জুম কিংবা কি করি, জুম আউট করি,
সেক্ষেত্রে আমার ডিপ থেকে ডিপের যে বর্ডার একটা কালার দিয়ে দিই, সেক্ষেত্রে লেখাটা বাইরে চলে আসে। আচ্ছা, ওটা তো আসবেই। তো আপনার লেখাটা বাইরে হচ্ছে, লেখার পিক্সেলটা বর্ডারের পিক্সেলটা ঠিক আছে, আপনার ডিভের পিক্সেল তো সেম না, সেক্ষেত্রে লেখাটা অত ছোট হয়ে থাকবে। লেখাটা অত ছোট হতে হলে আপনাকে যেটা করতে হবে, ওটা যে ডিভের যে সাইজটা, ডিভের যখন আপনি ইয়ে করতেছেন না, মানে ডিভ যখন আপনি লাগতেছেন, ওইখানে আপনি লেখার সাইজটা দিবেন। ডিপের মাঝে স্যার দিয়ে আসছে, ডিভের মাঝে দিচ্ছেন, তাও হয় না, তো হয়তো কথা হয়তো আপনি অনেক বেশি মানে ইয়ে করেছেন, আর সাইজ অ্যাবসোলুট দিচ্ছিলেন, তাও হয় না। পজিশন 6 দিচ্ছি, পজিশন 6 দিয়েও দিচ্ছি, পজিশন অ্যাবসোলুট দিয়ে দিচ্ছি, পজিশন 3 করে দিচ্ছি, তাও হয় না। ওটা দেখতে হবে আসলে। লেখার সাইজটা যখন আপনি অনেক জুম করবেন, তখন লেখার সাইজটা অনেক বেশি বড় হয়। জুম করলে সমস্যা না, জুম আউট করলে সমস্যা, বড় করলে জুম ছোট করলে ছোট করলে বাইরে চলে যায়, ওটা তো অটোমেটিক হবে না। সেটার জন্য আপনার প্রথম ডিপটাকে সাইজের মধ্যে নিয়ে আসতে হবে, দেন ওই ওয়াইজ পার্সেন্টেজ নিয়ে আপনার কাজ করতে হবে, পিক্সেল নিয়ে। পার্সেন্টেজ নিয়ে করছিলেন, পিক্সেল নিয়ে, সরি পিক্সেল না, পার্সেন্টেজ নিয়ে কাজ করতে হবে। পিক্সেল তো যে বললাম না, যে সাইজ আছে ওই সাইজে থাকবে, বাট পার্সেন্টেজ নিয়ে করলে আপনি যখন বড় করবেন ওই পার্সেন্টেজ নেবে, ছোট করলে ওই পার্সেন্টেজ নেবে। আচ্ছা, তার মানে আমাদের টেবিলের সবকিছু মোটামুটি যতই সেটা শেষ। এবং আমরা আরেকটু হালকা একটা জিনিস দেখবো, মার্কি দেখছেন? মার্কি দেখেন না? মার্কি হচ্ছে যখন আপনি নিউজ সাইট গুলোতে যাবেন, নিউজ পোর্টাল গুলো, তখন দেখবেন শিরোনাম গুলো যাচ্ছে, ওটা অবশ্য মার্কিতে এখন করে না, ওটা যে কেউ দিয়ে করে, এখন মার্কিটা ইউজ হয় না তেমন একটা, ঠিক আছে। তারপর আমরা মার্কি দেখবো আর কি। মার্কি হচ্ছে যে লাইন যে যায়, ওই যে আসা যাওয়াটা, সেটার জন্য মার্কি ইউজ হয়, ঠিক আছে। এখন মার্কির জন্য যে মার্কি নাই উঠে দিচ্ছে, MAR লেটেস্ট আপডেট ভার্সনে কাম করা কোনটাতে? গুগল ক্রমে, গুগল ক্রমে 42 কাজ করা, হ্যাঁ ওইটা উঠাই দিচ্ছিল, বললাম না, এটা তো ডেপ্লিকেটেড হয়ে গেছে, বাট তারপরও জানার আগেটা ভালো, ঠিক আছে। এখন এখানে লিখবেন দিস ইজ মার্কি, লেখাগুলো আমার হাতে, ঠিক আছে, চলে আসছে না? এখন এটারও কয়েকটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। এটারও কয়েকটা অ্যাট্রিবিউট মানে কি, এটা তো আমার কোন দিকে যাচ্ছে, ডান দিক দিয়ে বাম দিকে যাচ্ছে, আমি বাম দিক থেকে ডান দিকে আসছে, অথবা দেখেন এটা কিন্তু পুরো চলে যাচ্ছে, আমি চাই যে না পুরো না যাবে না, বাউন্স হবে, এই পাশে লাগে আবার এই পাশে আসবে, আবার এই পাশে লাগে আবার এই পাশে আসবে, অনেক স্পিডে যাচ্ছে, আমি চাচ্ছি যে না আরো স্লো যাবে। এইগুলাকে বলা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। প্রথম অ্যাট্রিবিউটটা দেখেন, মার্কেট সব অ্যাট্রিবিউট এখান থেকে উঠাই দিচ্ছে, বুঝছেন? তোমরা কি জানো মনে আছে অ্যাট্রিবিউট মার্কেট? আমার তো মনে হয় এই যে এখান থেকে সব উঠাই দিচ্ছে। অন মাউস ক্লিক, অন মাউস না, ওটা তো সারা জীবন থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে, ওটা সারা জীবন থাকবে। আচ্ছা, কি জানো? ডিসটপ না, ওটা ওই যে সব অ্যাভেন্ট, ওটা অ্যাভেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাভেন্টটাকে দেখি। অ্যাভেন্টটা হচ্ছে এই যাচ্ছে, আমরা যখন মাউস নিয়ে যাই নিউজ টাইটেলে, তখন কিন্তু ওটা থেমে যায়, তাই না? আবার সরা দিলে আবার পেজ চলা শুরু করে। তো আমরা দেখবো যেটা কিভাবে আমরা করবো। এটা হচ্ছে বিল্ট ইন HTML এর মধ্যে যাওয়া, বিল্ট ইন যাওয়া, ঠিক আছে। আমরা তেমন কোনো কোড করবো না, এখানে আমরা যদি দেবো অন মাউস, এগুলো নাই নাকি অন মাউস মাউস আপ, তাহলে তো উপর থেকে আসলে তো কাট করবে না। অন মাউস ওভার, অন মাউস ওভার মানে কি, যখন আমি ওটার উপর মাউস নিয়ে যাব তখন কি হবে, ঠিক আছে। আমি চাচ্ছি তখন সেটা কি হবে, স্টপ হবে, তাই না? আমি লিখবো দিস ডট স্টপ, জাস্ট এতটুকু, দিস ডট স্টপ ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। এবার কাজ করো না, বড় তো হবে নাকি? আচ্ছা, এখানে কি
দেখে নিই MUSC mouse over on mouse enter mouse নিয়ে যাবো তখন enter equal to this dot step তোমরা কাজ করতেছো না এখানে কভার নিচে আসছে হ্যাঁ কভার নিচে আসছে আবার আছে এই যে নিচে আসছে now this is an occurs when the pointer is moved onto an element কাজ করার কথা তার মানে মনে হয় যে করে না কাজ করে না এখন এই মজিলাতেও করে না on mouse over this dot stop কোনটা এটা না কাজ করে না মনে হয় ঠিক আছে তো যাই হোক এগুলা ব্যাক ডেটা একদম তো এখন এটা তাহলে আমরা বাদ দিই মার্কি আমাদের তাহলে মোটামুটি HTML আমরা বুঝতে পারবো HTML-টা শেষ ঠিক আছে এখন আপনারা সব ট্যাগগুলো একসাথে ইউজ করবেন ঠিক আছে একসাথে ইউজ করে তারপর নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ প্রসেসটা তাহলে স্যার আমাদের একটা কাজ দিয়ে দেন স্যার ওই কাজটা করে নিয়ে আসবো পরে স্যার আপনি দেখবেন যে কি কি প্রবলেম আছে আমরা যে প্রবলেম হোক ওইভাবে নিয়ে আসবো আচ্ছা ফটোশপ পারেন ফটোশপ কাছে পারি এখানে ইনস্টল করা আছে ফটোশপ না স্যার ফটোশপ আছে স্যার ইনস্টল করে নিতে হবে তাই না আচ্ছা আপনি যেটা কি করবেন একটা টেবিল থাকবে ঠিক আছে টেবিলকে আপনাকে বর্ডার বানাতে হবে ঠিক আছে বর্ডার মিন্স কি আপনার রো কলাম যদি 5টা থাকে তার মানে উপরেরটা টোটালি কলাম স্প্যান 5 হয়ে যাবে পুরো ফাঁকা আর মেনু থাকবে 5টা ঠিক আছে বক্সের মতন থাকবে কন্টেন্ট থাকবে একটা এন্ড নিচে পুরো থাকবে একটা এটা জাস্ট টেবিল দিয়ে বানাবেন আমার এটার ভিতরে আপনি কন্টেন্ট দিবেন ফাঁকা পরে 5টা ঘর হ্যাঁ পরে একটা ফাঁকা বডি নিচে একটা হ্যাঁ কিংবা ডান পাশে একটা যেখানে আপনি দিতে পারেন যেখানে আপনি বুঝছেন তো মানে এরা তো বুঝছেন মনে না থাকলে এটা কোনো দিন আপনাদের রেখে দিন আপনি টেবিল বানিয়ে আচ্ছা কেন আছে আচ্ছা আছে আচ্ছা জান আমি যাই আগে বলছি আচ্ছা আমার কাছে এখানে টেবিল হবে এটা টোটালটা আপনার টেবিল ঠিক আছে এটা থাকবে ব্যানার তাহলে এখানে একটা ছবি ইনসার্ট করে দিন পাবেন না এখানে থাকবে মেনু থাকবে আপনার 5টা 1টা 2টা 3টা 4টা 5টা এর মধ্যে ওই সাইজ অনুযায়ী আপনারা পিকচার ইনসার্ট করবেন সাইজ নিয়ে ফটোশপে থেকে তারপর এখানে ইনসার্ট করবেন ঠিক আছে তারপর এতটুকু পুরোটা ফাঁকা থাকবে কন্টেন্ট থাকবে এখানে কিছু লেখা থাকবে আর নিচে ফুটার থাকবে ঠিক আছে পাবেন না এখন আপনাকে ফার্স্টে যে টেবিল নিতে হবে ওই ফার্স্টের টেবিলে আপনার কলাম থাকতে হবে কটা 5টা হাইয়েস্ট কলাম যে কটা 5টা রো 1টা 2টা 3টা 4টা রো থাকবে 4টা হ্যাঁ কলাম থাকবে 5টা তারপরে আপনি আপনার সাইজ এদিকে তার মানে এটা তাহলে আবার 2টা কলাম থাকবে ঠিক আছে তার মানে এখানে কলাম স্থান হবে আপনার কলাম স্থান হবে 1 2 3 4 3 দিলে এটা বড় হয়ে যাবে আর এটা কলাম স্থান হবে 5 এটারও কলাম স্থান হবে 5 আর এটা কলাম স্থান হবে 2 ঠিক আছে বুঝে গেছে এরকম করে পিকচার এখানে পিকচার দেন ব্যানার সাইজের এখানে মেনু সাইজের দেন ঠিক আছে কোথায় আপনি যা ইচ্ছা দেন আর এখানে কিছু লেখা থাকবে হেডার থাকবে হেডার আন্ডারে প্যারাগ্রাফ থাকবে ঠিক আছে এটা করে নিন তারপর আমরা HTML করব ঠিক আছে সরি CSS করব CSS-টা তারপর আমরা কাজ করব আপনাদের ভিডিওটা সেভ করে দেই সব